স্নেহের ছাত্রছাত্রীরা, এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5 নম্বর এটা আগস্টে তোমাদের দেওয়া হয়েছে। তো আমি একটু হেল্প করি যে এটা কিভাবে করতে হবে। তো কারণটা কি হেল্প করার, এটা তো তোমাদের নিজেদেরই করার কথা। কারণ কি, আমার মনে হয়েছে আমি আমার স্কুলের ছাত্রদের গুগল মিটে বা ভিডিও করে আমি পড়িয়েছি, পরীক্ষা নিয়েছি, সবই করেছি। তাও আমার মনে হয়েছে যে ক্লাসে যে পড়াশোনাটা হয় সেটা কিন্তু বিকল্প এটা নয়, হতে পারে না, অতটা ভালোভাবে সম্ভব হচ্ছে না। তো আমার মনে হয় যে এই মডেল অ্যাক্টিভিটির টাস্ক ছেলেরা যে করছে, অনেক ভুলভালও করছে করতে গিয়ে, তো এটা যদি একটু বুঝিয়ে দেওয়া যায় তাহলে এখানেও বিভিন্ন রকমের অনেক চ্যাপ্টার থেকে অঙ্ক রয়েছে। তো সেই অঙ্কগুলো যদি একটু ভালো করে বুঝে করা যায় তাহলে এখান থেকেও কিছু শেখা যায়, ছাত্রছাত্রীরা এখান থেকেও কিছু শিখতে পারে। তো সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু আমার এটা তোমাদের হেল্প করা। ঠিক আছে, যতটা সম্ভব সহজভাবে আমি করাবার চেষ্টা করব। আচ্ছা, একের দাগেরগুলো রয়েছে এমসিকিউ, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। একের দাগেটায় বলছে একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10টি লেবু কিনে 20 টাকায় 8টি লেবু বিক্রি করেন, তার শতকরা লাভ কত? তো 20 টাকায় 10টি লেবু কিনেছিলেন, সেখানে আমরা যদি 8টি লেবুর ক্রয় মূল্য এখান থেকে বের করে নিই, তো 8টি লেবুর বিক্রয় মূল্য 20 টাকা দেওয়া আছে, তাহলে এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য থেকে আমরা লাভ বের করতে পারি। তো দুই ক্ষেত্রে 8টি লেবুর যদি করি, তো 10টি লেবুর ক্রয় মূল্য যদি 20 টাকা হয়, 10টি লেবুর ক্রয় মূল্য 20 টাকা, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য ঐকিক নিয়মে 20/10, তাহলে 8টি লেবুর ক্রয় মূল্য কত হবে না 2, আর এই 8 গুণ হয়ে গেল 16 টাকা। 16 টাকা হয়ে গেল 8টি লেবুর ক্রয় মূল্য। আর 8টি লেবুর বিক্রয় মূল্য আমাদের দেওয়া ছিল, 8টি লেবুর বিক্রয় মূল্য আমাদের দেওয়া ছিল 20 টাকা। তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ সমান উপরে লাভ কত হচ্ছে না 20 - 16, ক্রয় মূল্য হচ্ছে 16 ইন্টু 100, তো 4/16 ইন্টু 100, 4 4 16, 4 25 হচ্ছে 125, শতকরা লাভ হচ্ছে 25 টাকা। তাহলে এখানে হচ্ছে যেটা শতকরা লাভ কত না 25, অপশান এ হচ্ছে উত্তর। দুইয়ের দাগে যেটা দেওয়া আছে, PQR এর ট্র্যাপেজিয়ামের দুটি তির্যক বাহু PS ও QR এর মধ্যবিন্দু যথাক্রমে X ও Y, তবে XY সমান এখানে এই চারটের মধ্যে কোনটা? তো এই যে এইটা যেটা দেওয়া আছে আর এই দুইয়ের দাগের একেরটা, এগুলো কিন্তু উপপাদ্য 20 আর 21-এর প্রয়োগ দেওয়া আছে। আর তোমাদের এই যে মডেল অ্যাক্টিভিটিটা আজকে যেটা তোমাদের দেওয়া আছে, যেটা উপপাদ্য, সেটা হচ্ছে তোমাদের বইয়ের উপপাদ্য 20। তার মানে এই উপপাদ্যটা 21-এর উপপাদ্যটা এবং তার প্রয়োগগুলো খুব ভালো করে তোমরা করে নিলেই তোমরা এগুলো সমাধান করতে পারবে। তো এখানে প্রয়োগ যেটা হচ্ছে 5 নম্বর প্রয়োগ 126 পাতায় আছে। এটা কিন্তু এখানে নামটা আছে ABCD আর মধ্যবিন্দু দুটো E আর F আছে। আর আমাদের কিন্তু দিয়ে দিয়েছে যেটা, সেটা ABCD নয়, PQRS বলেছে, আর মধ্যবিন্দু দুটো বলেছে X আর Y। তাহলে এখানে আমরা একটা অঙ্কন আছে এখানে, যে এই যে SY একে যোগ করে এমনভাবে বাড়াতে হবে যাতে বর্ধিত PQকে এটা T বিন্দুতে ছেদ করে। তো এখান থেকে আমাদের এই দুটো ত্রিভুজ যে আছে, এই দুটো ত্রিভুজকে আমাদের সর্বসম প্রমাণ করতে হবে, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা। তো এই ত্রিভুজ দুটো সহজেই সর্বসম হয়ে যাবে, কারণ কি এখানে এটা মধ্যবিন্দু, এই দুটো সমান, দুটো একান্তর কোণ সমান আর দুটো বিপ্রতীপ কোণ সমান, সেখান থেকে আমরা এটা সর্বসম পেয়ে যাব। তো তারপরে আমাদের এই দুটো সর্বসম ত্রিভুজ থেকে আমরা কি পাবো, এই বাহুটা আর এই বাহুটা সমান, অনুরূপ বাহু। তো এখন এই যে আমাদের বলে দিয়েছে যে এই যে SPT, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই দুটো মধ্যবিন্দু কিন্তু এটার হচ্ছে X আর এটার হচ্ছে এটার হচ্ছে Y, আর এই দুটো যদি সমান হয় তাহলে ST এরও মধ্যবিন্দু হচ্ছে Y। তো আমরা উপপাদ্য 20-তে কি দেখে এসেছি না, একটা যে ত্রিভুজ তার দুটো বাহুর মধ্যবিন্দুর যে সংযোজক সরলরেখাংশ সেটা তৃতীয় বাহুর অর্ধেক, মানে XY সমান হচ্ছে হাফ অফ PT। তো এখানে হাফ অফ PQ প্লাস QT, কিন্তু এখানে আবার এই কিউটিটা SR এর সঙ্গে সমান হয়ে গেছে, যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করেছি। তাহলে হাফ PQ প্লাস হচ্ছে এখানে কিউটির বদলে লিখবো SR, তো PQ প্লাস SR বা RSও লিখতে পারি RS। তো এটাই আমাদের দেওয়া ছিল, যেটা অপশানটা দেওয়া ছিল যে XY সমান হাফ অফ PQ প্লাস RS, এই অপশানটা দেওয়া ছিল হাফ অফ PQ প্লাস RS, তাহলে এটাই হবে উত্তর। তিনেরটা বলছে 105 থেকে 140 এই শ্রেণীটির পরিসংখ্যা 14 হলে শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব কত? এই চার্টের মধ্যে কোনটা হবে? তো
এখানে আমাদের শ্রেণী দৈর্ঘ্য চাই। শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে দেখি। শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে ঊর্ধ্ব শ্রেণীসীমা থেকে নিম্ন শ্রেণীসীমানা বিয়োগ করলে 35, আর পরিসংখ্যা দেওয়া আছে 14। তাহলে পরিসংখ্যা ঘনত্ব সমান হচ্ছে পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ, তো করলে কত হবে না, পরিসংখ্যা আমাদের দেওয়া আছে হচ্ছে 14 আর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 35। 7 দিয়ে কাটলে 7 2 14, 7 5 35। তাহলে 2কে 5 দিয়ে যদি কাটি তাহলে হবে 0.4। তাহলে পরিসংখ্যা ঘনত্ব আমাদের কোনটা দেওয়া ছিল, অপশান আমাদের দেওয়া ছিল হচ্ছে 4টে, এইটা হবে বি 0.4, এটা হবে উত্তর। চারিটায় 3 মিটার লম্বা ও 2 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 5 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে কটি টালি লাগবে, এই চার্টের মধ্যে কোনটা অ্যান্সার হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়তাকার জায়গাটা 3 মিটার লম্বা 2 মিটার চওড়া, কিন্তু টালিটা দেওয়া আছে ডেসিমিটারে। তার মানে এটাকে ডেসিমিটার করে এই আয়তাকার জায়গার ক্ষেত্রফল, এটা 30 ডেসিমিটার, এটা 20, তো এটা গুণ করে এখান থেকে আয়তাকার জায়গাটার ক্ষেত্রফল বের করে তাকে এই বর্গ টালি যেটা মানে 5 × 5 বর্গ ডেসিমিটার হবে সেটা দিয়ে ভাগ করলেই আমরা এই সংখ্যাটা মানে টালির সংখ্যাটা আমরা পেয়ে যাব। তো আয়তাকার জায়গার ক্ষেত্রফল, আয়তাকার জায়গার ক্ষেত্রফল সমান কত হবে, 3 মিটার মানে 30 ডেসিমিটার, 2 মিটার মানে 20 ডেসিমিটার, এত বর্গ ডেসিমিটার, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 3 2 6 আর 2 0, এত বর্গ ডেসিমিটার। আর টালির ক্ষেত্রফলটা বের করে নিই। টালির তো ডেসিমিটারেই দেওয়া ছিল, তো টালির ক্ষেত্রফল হচ্ছে 5 × 5 বর্গ ডেসিমিটার মানে 25 বর্গ ডেসিমিটার। তাহলে নির্ণেয় টালির সংখ্যা সমান এটাকে এটা দিয়ে ভাগ, 600কে 25 দিয়ে ভাগ, তো 25 2 হচ্ছে 50 আর 25 4 100, 24টি। তাহলে টালির সংখ্যা হচ্ছে 24টি। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে না, এখানে সিটা হবে অ্যান্সার, 24টি। 2-এর দাগে দেওয়া আছে সত্য বা মিথ্যা। 1-এর দাগে তাই বলছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিএসি সমান 90 ডিগ্রি এবং বিসি এর মধ্যবিন্দু ডি হলে এডি সমান হাফ অফ বিসি। তো এটা কিন্তু একটা প্রয়োগ দেওয়া আছে, তো এটা প্রয়োগ হচ্ছে, এখানে প্রয়োগ হচ্ছে 7, এটা 21 নম্বর যে উপপাদ্য আছে তার প্রয়োগ, বইয়ের পেজ হচ্ছে 128। তো 21 নম্বর উপপাদ্যে কি বলা আছে না, কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। তো এটা কিন্তু এখানে কাজে লেগেছে। তো এই প্রয়োগটা আমি একটু বুঝিয়ে দিই, তোমরা প্রয়োগটা কিন্তু অবশ্যই ভালো করে পড়ে বুঝে করে রাখবে তৈরি, এবং উত্তরটা যেটা হবে সেটা আমাদের সত্য না মিথ্যা সেটা বের করতে বলেছে। তো সেটা আমরা এখন করব যে এটা হচ্ছে না হচ্ছে না। তো এখানে আমাদের এবিসি একটা সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে যার কোণ বিএসি হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর বিসির মধ্যবিন্দু হচ্ছে ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু। তো এডি সমান হাফ অফ বিসি, সেটা প্রমাণ আমরা দেখতেই পেলাম যে ওটা দেওয়া আছে। তো কিভাবে ওটা করছে, তো আমরা এখানে কি করব না, আমরা ডি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল আঁকবো, মানে এসি আর ডি সমান্তরাল। তো সেই সমান্তরাল সরলরেখা এবিকে ই বিন্দুতে ছেদ করেছে। তো আমরা একটু আগেই আমি বলে এলাম যে উপপাদ্য 21-এ কিন্তু দেওয়া আছে যে এই বাহুর মধ্যবিন্দু দিয়ে যে তৃতীয় বাহুর যে সমান্তরাল আঁকা হচ্ছে সেটা কিন্তু এখানে একে মধ্যবিন্দুতে ছেদ করবে। তার মানে ই হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ কি না এ ই সমান হচ্ছে ই বি, এটা বি আছে, এ ই সমান হচ্ছে ইবি। তো এখন এই কোণটা যদি 90 ডিগ্রি হয় আর এটার সঙ্গে এটা যদি সমান্তরাল হয় এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে এখন এই যে দুটো ত্রিভুজ মানে ত্রিভুজ এ ডিই আর ত্রিভুজ এই ডিবিই, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা যদি সর্বসম প্রমাণ করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটোই 90 ডিগ্রি, আর এই সমান ইবি ওটা তো আমরা 21 নম্বর উপপাদ্য থেকে পেলাম, আর ডিই হচ্ছে সাধারণ বাহু। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে অনুরূপ বাহু এডি সমান ডিবি হবে। আবার এডি সমান হচ্ছে
ডিবি সমান হচ্ছে ডিবি, যেটা ডি বিন্দু যেহেতু মধ্যবিন্দু, সেটা কত হাফ অফ বিসি। কারণ কি বিসি এর মধ্যবিন্দু ডি, তাই জন্য বিডি হচ্ছে হাফ অফ বিসি। তাহলে এডিও হচ্ছে হাফ অফ বিসি, যেহেতু এডি আর ডিবি আমরা প্রমাণ করেছি সমান। তাহলে আমরা একটা জিনিস করলাম, সেটা হচ্ছে আমরা দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করলাম এবং এডি সমান ডিবি করলাম। যেহেতু ডিবি বিসি এর অর্ধেক, তাই জন্য এডিও বিসি এর অর্ধেক। তাহলে আমাদের যে স্টেটমেন্টটা দেওয়া ছিল সেটা আমরা একটু বুঝে নিলাম। প্রয়োগটা তৈরি করবার উদ্দেশ্যে আমি এটা বোঝালাম, যাতে প্রয়োগটাও তৈরি থাকে ভবিষ্যতে। এবং এটা তাহলে কি হয়ে গেল, এডি সমান হাফ অফ বিসি। হ্যাঁ, এটা আমরা প্রমাণ করেছি, এটা সত্য। দুয়েরটাই বলছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য 6 হলে শ্রেণীটির নিম্ন সীমা হবে 8। তো সেটা হচ্ছে কি না দেখি। তো উচ্চসীমা এ আর নিম্ন সীমা বি ধরলে মধ্যবিন্দু 10 দেওয়া আছে, মানে a প্লাস বি বাই 2 = 10। আর শ্রেণী দৈর্ঘ্য মানে উচ্চসীমা থেকে নিম্ন সীমা বিয়োগ, মানে a মাইনাস বি = 6। তাহলে a প্লাস বি বাই 2 = 10 বা a প্লাস বি = 20। আর শ্রেণী দৈর্ঘ্য মানে উচ্চসীমা থেকে নিম্নসীমা বিয়োগ করলে হচ্ছে 6। তাহলে এই 1 নম্বর আর এই 2 নম্বর সমীকরণ সমাধান করলে আমরা নিম্নসীমা, উচ্চসীমা এখানে আমাদের চাইনি, নিম্নসীমাটা কত আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে অপনয়ন পদ্ধতি যদি অ্যাপ্লাই করি, তো এখান থেকে আমরা এটাকে, যেহেতু বি এর মান আমাদের চাই, তাই জন্য এটাকে আমরা বিয়োগ করে দেবো। তো বিয়োগ করলে এটা কেটে যাচ্ছে, দুটো এ, আর বি যোগ হলে হচ্ছে 2b, আর 20 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 14, বা b = 14/2 = 7। তাহলে নিম্ন সীমা হচ্ছে 7 হচ্ছে। কিন্তু আমাদের দেওয়া ছিল যে এখানে শ্রেণীটির নিম্ন সীমা 8 দেওয়া ছিল, তার মানে এটা সঠিক নয়, এটা হচ্ছে মিথ্যা হবে তার মানে। আচ্ছা, 3-এরটা বলছে একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে পি আর ও টি হলে পি সমান আর সমান t/2। এটা সত্য না এটা মিথ্যা? তো আমরা ছবিটা যদি আঁকি, আমরা উপপাদ্য 23 আর 24 থেকে এগুলো জেনে এসেছি যে এখানে আয়তক্ষেত্রটা হচ্ছে ABCD একটা আয়তক্ষেত্র, ABEF হচ্ছে একটা সামান্তরিক আঁকলাম, আর ABG একটা ত্রিভুজ আঁকলাম। তো আমাদের বলেছে যে এই সামান্তরিক যেটা, মানে সামান্তরিক ABEF, তার ক্ষেত্রফল হচ্ছে P। আয়তক্ষেত্র যেটা ABCD, তার ক্ষেত্রফল হচ্ছে আর। আর ABG যে ত্রিভুজ, তার ক্ষেত্রফল হচ্ছে টি। তো আমরা 23 আর 24-এর উপপাদ্য থেকে জেনে এসেছি যে এই যে আয়তক্ষেত্র আর সামান্তরিক, মানে পি আর আর, এই দুটো ক্ষেত্রফল সমান হবে যারা একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। কিন্তু যেটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে টিটা হবে 24 নম্বর উপপাদ্য থেকে সামান্তরিকের অর্ধেক, মানে অর্ধেক হচ্ছে সামান্তরিক হচ্ছে যেটা ছিল পি। তাহলে টি হবে হাফ অফ পি বা হাফ অফ আর হবে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে যে পি সমান আর সমান t/2, কিন্তু আমরা পাচ্ছি উল্টোটা, আমরা পাচ্ছি পি সমান আর সমান 2t, এটা পাচ্ছি, দুইটা এদিকে গুণ হয়ে যাচ্ছে। তার মানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ভুল দেওয়া আছে আমাদের। তাহলে এটা আমরা লিখতে পারি যে এটা সত্য নয়, এটা মিথ্যা। আরেকটা বলছি একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে 1 একক। এটা সত্য না মিথ্যা? তো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল এর ফর্মুলা হচ্ছে √3/4 × বাহু স্কোয়ার, মানে এখানে হচ্ছে a স্কোয়ার। আর উচ্চতার ফর্মুলাটা হচ্ছে √3/2 × বাহু, বা এখানে এ। তাহলে আমরা এ দুটোকে সাংখ্যমান যেহেতু সমান বলেছে, এ দুটোকে সমান করে দিই। অতএব √3/4 a স্কোয়ার = √3/2 a, বা a স্কোয়ার, এই এটা বাঁদিকে এলো আর এদিকে হচ্ছে √3/2, আর √3/4 ডান দিকে গেলে উল্টো হয়ে যাবে 4/√3। √3 কাটলে এটা 2 হলো, 4কে কাটলে, আর এখানে a, বা এ সমান হয়ে গেল 2 একক। কিন্তু আমাদের বলা ছিল যে এ সমান বলা ছিল বাহুর দৈর্ঘ্য এ 1 একক, তার মানে এটা হলো না, এটা তার মানে 2 একক হচ্ছে বলে এটা 1 নয়, এটা মিথ্যা। আচ্ছা, 3-এর দাগেরগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। একটা বলছে একটি ঘড়ি পর 10% ও 5% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে? মানে দুই ধাপে না দিয়ে যদি একবারে দেওয়া হতো তাহলে সেক্ষেত্রে কতটা ছাড় দেওয়া হতো? তো ধার্য মূল্য যদি
100 ধরি ধার্য মূল্য বা যেটা আমাদের এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস লেখা থাকে সেটা যদি 100 টাকা হয়, তাহলে প্রথম 10% ছাড়, অর্থাৎ কত, 100 এর 10%, তার মানে হচ্ছে 10 টাকা। এটা হচ্ছে প্রথম ছাড়। এবার দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় হচ্ছে 5% ছাড়। কত টাকার ওপরে না, এখন 100 থেকে 10 টাকা ছাড় দেওয়া হয়ে গেছে, তার মানে এখন 90 টাকা। এই 90 টাকার উপরে হচ্ছে 5% ছাড়। তো 90 টাকার উপরে 5% ছাড় মানে 90 ইন্টু 5/100, 5 2 10, 2কে 9 দিয়ে 2 দিয়ে 9কে ভাগ করলে হবে 4.5। এটা যেহেতু টাকা, 4.50 টাকা। তাহলে সমতুল্য ছাড় কত? অতএব সমতুল্য ছাড় প্রথম ক্ষেত্রে 10 টাকা ছিল, আর তার সঙ্গে আরও 4 টাকা 50 যোগ হচ্ছে। এটা হচ্ছে সমতুল্য ছাড়, তার মানে 14.50 টাকা, বা এটা যদি পার্সেন্টেজে করা হয় তাহলে 14.5% ছাড় হবে সমতুল্য ছাড়। 3 দাগে 2টা বলছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে। তো একটি বৃত্তের ব্যাস আমরা 2r ধরি আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x ধরি। তাহলে এখানে বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি সমান আমরা জানি ব্যাস 2r হলে 2πr এত একক। আর বর্গক্ষেত্রের পরিধি নয়, বর্গক্ষেত্রের পরিসীমা কত না 4 ইন্টু বাহু 4x। তো এখানে আমাদের দেওয়া আছে যে x আর 2r সমান, মানে এর ব্যাস আর এর বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে 4 ইন্টু x এর বদলে 2r লেখা যেতে পারে। তাহলে এটা হয়ে গেল 8r। এখন এই দুটোর অনুপাত কত? তাহলে অনুপাত কত? অনুপাত হচ্ছে 2πr বৃত্তের পরিধি বা পরিসীমা, আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 8r, এদের অনুপাত। তো 2πr/8r, আর 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 কেটে যাচ্ছে, 2 4 8, তাহলে পাইয়ের মান 22/7, আর এই 4টা আছে নিচে, তাহলে এটা যদি 2 দিয়ে কাটে 2 11 22, 2 2 4, তাহলে 11:7 2 14, 14, 11:14। তাহলে এটা হয়ে গেল পরিসীমার অনুপাতটা 11:14। 3 দাগে 3টায় আচ্ছা একটা টেবিল দেওয়া আছে, একটি গ্রামের 33টি দোকানের দৈনিক লাভের, মানে লাভটা টাকায়, তালিকা দেওয়া আছে। তো এখান থেকে তথ্যটির আয়তলেখ অঙ্কন করতে হবে। দৈনিক লাভ দেওয়া আছে শ্রেণীতে, আর দোকানের সংখ্যাটা দেওয়া আছে, এটা পরিসংখ্যা। তো আমরা প্রথমে টেবিলটা তৈরি করে নিই। তো টেবিলে যেটা দৈনিক লাভ আমরা দেখতে পাচ্ছি সেটা 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, তাই জন্য এটা যেহেতু কন্টিনিউয়াস রয়েছে শ্রেণী সীমানাটাও এইভাবেই হবে। আর শ্রেণী দৈর্ঘ্য যেটা উচ্চ সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ করলে হচ্ছে 50 থেকে 0 বিয়োগ করলে 50, তো প্রতি ক্ষেত্রে এটা কিন্তু বিয়োগ করলে 50ই হচ্ছে। আর পরিসংখ্যা আমাদের দেওয়া আছে, প্রথমটায় 8, দ্বিতীয়টায় 15, আর তৃতীয়টায় হচ্ছে 10। তো এখন আমরা একটা আয়তলেখ অঙ্কন করব। তো আয়তলেখ আমি এটা করে রেখেছি, তো এটা একটু বুঝিয়ে দিই। তো এদিকে x অক্ষ বরাবর আমরা এখানে দৈনিক লাভ নিয়েছি, এটা হচ্ছে আমরা x অক্ষ বরাবর প্রতি বাহু 5 টাকা হিসাবে ধরেছি। তো এটা একটা মিলিমিটার গ্রাফ, সেন্টিমিটার গ্রাফ হলে আবার ভাগটা অন্যরকম হতো। তো এখানে ঘরগুলো খুবই ছোট ছোট, তাই জন্য x অক্ষ বরাবর প্রতি বাহু 5 টাকা হলে 50, 100, 150 এইভাবে নিয়েছি। আর y অক্ষ বরাবর প্রতি দুটো বাহু একটি দোকান ধরেছি, তো সেখানে 5, 10, 15 এইভাবে এসছে। এটা দোকানের সংখ্যা, এটা লিখে দিতে হবে y অক্ষ বরাবর দোকানের সংখ্যা, x অক্ষ বরাবর দৈনিক লাভ। আর এটাও লিখে দিতে হবে যে আমরা কি ধরেছি, যে x অক্ষ বরাবর প্রতি বাহু 5 টাকা, y অক্ষ বরাবর প্রতি 2 বাহু সমান একটি দোকান। তো এখন আমাদের বলা ছিল যে 0 থেকে 50 যেটা, সেটা পরিসংখ্যা হচ্ছে 8, তাই জন্য এখানে 8, আর এই 50 পর্যন্ত এটা হচ্ছে 8। তারপরে 50 থেকে 100 ছিল পরিসংখ্যা 15, তারপরে 100 থেকে 150 ছিল 10। তো এইভাবে আমাদের আয়তলেখটা অঙ্কন করতে হবে, এবং অবশ্যই এগুলো কিন্তু এখানে গ্রাফে মেনশন করে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের যেটা চেয়েছিল সেই নির্ণেয়
আয়তলেখ। 4 দাগে একটা উপপাদ্য দেওয়া রয়েছে। যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ে সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটা হচ্ছে আমাদের বইয়ের উপপাদ্য 20 আর পাতা হচ্ছে 124। এই যে উপপাদ্যটা, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। তো আমি এখন উপপাদ্যটা একটু বুঝিয়ে দেবো, বুঝে নেওয়ার পরে তোমরা এই উপপাদ্যটা পড়ে তারপরে সুন্দর করে সেটা খাতায় লিখবে। কারণ কি শুধুমাত্র অনেকে দেখে লিখে দিচ্ছে, এটা ঠিক নয়। তাহলে কি হবে, উপপাদ্যটা তৈরি হয়ে যাবে। এবং আগেই বলেছি শর্ট কোশ্চেনে এই যে 20 আর 21-এর দুটো উপপাদ্য, সেই দুটো প্রয়োগ দেওয়া ছিল। তাহলে মোটামুটি এই চ্যাপ্টারে অনেকটা অংশ তৈরি হয়ে থাকছে। তো আমি এখানে যে ছবিটা দেওয়া আছে, আমি ছবিটা একটু অন্যরকম আঁকছি। তো এখানে এ বি সি একটা ত্রিভুজ। তো এ বির মধ্যবিন্দু ডি, এসির মধ্যবিন্দু ই। তো আমাদের প্রমাণ করতে হবে যে ডিই বিসি এর সমান্তরাল, ডিই সমান্তরাল বিসি, এটা প্রমাণ করতে হবে 1 নম্বর। আর 2 নম্বর আরেকটা জিনিস প্রমাণ করতে হবে যে ডিই হচ্ছে বিসি এর অর্ধেক, ডিই হচ্ছে বিসি এর অর্ধেক। তো আমাদের এখানে একটা অঙ্কন আছে। অঙ্কনটা কি না, ডিই কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যাতে করে ডিই সমান ইএফ হয় এবং সি আর এফ বিন্দু যোগ করে দেবো। তো এটা করার পরে আমরা এবার প্রমাণে যাব। তো আমরা দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজ পেয়েছি এখানে। একটা হচ্ছে এডিই, ত্রিভুজ এডিই, আর ত্রিভুজ সিইএফ, সিইএফ। তো এই দুটো ত্রিভুজকে যদি সর্বসম প্রমাণ করি তাহলে কি কি আমরা দেখি পাই, 3টে শর্ত চাই আমাদের। তো এখানে দেখতে পাচ্ছি এই কোণটা আর এই কোণটা দুটো বিপ্রতীপ কোণ, তাহলে একটা পেয়ে গেলাম। আর হচ্ছে ডিই আর ইএফ এই যে সমান, অঙ্কন অনুসারে ডিই সমান ইএফ। আর এটা দুটো হলো। আর একটা হচ্ছে এই সমান ইসি, কারণ আমাদের তো বলাই ছিল যে ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে এই সমান ইসি। তাহলে 3টে শর্ত যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ সিইএফ। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম আমাদের প্রমাণ হয়ে গেল। এবার এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে কি হবে, এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। মানে আমরা বলতে পারি যে অতএব এডি সমান এফসি বা সিএফ। তো এখন ডি যেহেতু এবি এর মধ্যবিন্দু, এডি সমান ডিবি, আবার এডি সমানও হচ্ছে ডিবি, এডি সমান ডিবি। তাহলে আমরা এখান থেকে কি বলবো, যে দুটোই যেহেতু এডির সমান তাহলে সিএফ আর বিডি সমান। তাহলে ডিবি সমান সিএফ বা এফসি আমরা লিখতে পারি, বা ডিবি সমান এফসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে চতুর্ভুজটা, মানে চতুর্ভুজ এখানে হচ্ছে বিসিএফডি, এই চতুর্ভুজটার বিডি সমান সিএফ হয়ে গেল, এ দুটো সমান হয়ে গেল। আবার এই চতুর্ভুজটার এই যে এই দুটো ত্রিভুজের এই দুটো কোণ যদি সমান হয়, এরা একান্তর কোণ। কীভাবে একান্তর কোণ, না এই দুটো সরলরেখাকে এসি ছেদ করেছে, একান্তর কোণ দুটো সমান, কারণ কি এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে আমরা বলতে পারি এই কোণ দুটো সমান হলে এ বি সমান্তরাল সিএফ। তো এ বি সমান্তরাল সিএফ, সেখান থেকে আমরা বলতে পারি ডিবি সমান্তরাল সিএফ বা এফসি। তাহলে ডিবি এফসির সঙ্গে সমান, আবার ডিবি এফসি বা সিএফ এর সঙ্গে সমান্তরাল। তো একটা ত্রিভুজের দুটো বিপরীত বাহু, মানে একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, আমরা সেটা দেখালাম। তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি যে এটা একটা সামান্তরিক, বিসিএফডি একটা সামান্তরিক, যেহেতু একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান দেখাতে পেরেছি এবং সমান্তরালও দেখাতে পেরেছি। তো এটা যদি সামান্তরিক হয় তাহলে সামান্তরিকের দুটো বিপরীত বাহু বিসি আর এফডি সমান হবে। তাহলে আমরা বলতে পারি বিসি সমান এফডি। অতএব বিসি সমান এফডি বা ডিএফ। তো ডিএফ সমান আছে ডিই প্লাস ইএফ, এটা আছে। এবার ডি আর ইএফ সমান অঙ্কন অনুসারে, তাহলে এটাকে 2D লেখা যেতে পারে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে ডি সমান হাফ, এই যে দুইটা এদিকে গেলে হাফ বিসি। এটা আমাদের 2 নম্বর প্রমাণটা হয়ে গেল। আর যেহেতু এটা একটা সামান্তরিক, সেখান থেকে আমরা বলতে পারি ডিএফ সমান্তরাল বিসি, ডিএফ সমান্তরাল বিসি। তো ডিএফ যদি বিসির সঙ্গে সমান্তরাল হয় তাহলে ডিই সমান্তরাল বিসি হবে, এটা হবে। এটা হচ্ছে 1 নম্বর প্রমাণ। তাহলে এটা সমান্তরালটা হয়ে গেল এবং এটা যে অর্ধেক সেটাও হয়ে গেল। এটা আমি একটু বুঝিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে বুঝে নিয়ে খাতায় সুন্দর করে লিখতে হবে।